নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমি একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম অনিমা শর্মা। তাহলে চলুন ওনার সাথে আগে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আবৃত্তির সেই স্বাদ আপনারা উপভোগ করবেন। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন আবৃত্তি তো শুনবই, শুরুটা কি দিয়ে হবে বলুন? শুরুটা করছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তো সামনে 22শে শ্রাবণ মহাপ্রয়াণ দিবস, তো সেই উদ্দেশ্যে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই সব থেকে সুন্দর, মানে আমার কাছে খুব প্রিয় কবিতা কৃষ্ণকলি, যেখানে উনি কালো মেঘের সঙ্গে একটা সুন্দরী নারীর চোখের এত অপূর্বভাবে সামঞ্জস্যতা এনেছেন, সেটা মানে সত্যি বারবার কবিকে মোহিত করেছে এবং আমার বিশেষ করে এই কবিতাটা খুব প্রিয় একটা কবিতা। একদম একদম একদম। বেশ, তাহলে শুরু করুন। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত্র এলো তাই। আকাশ পানে হানি যুগল ফুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আরে বাপ রে বাপ, দারুণ, অসাধারণ অসাধারণ উপস্থাপনা। সত্যি মানে আমি তো এক মনে বিভোর হয়ে শুনছিলাম। যেমন কবিতা তেমন তার মানে বক্তব্য এবং আপনার অনবদ্য উপস্থাপনা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। অশেষ ধন্যবাদ। আচ্ছা দিদি, প্রথম কবিতা তো হলো, এরপরে আমরা দ্বিতীয় নিবেদনে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কি শোনাবেন বলুন? আমি মানে সামনে পুজো আসছে, বাঙালির যেটা সব থেকে আনন্দ উৎসব। একদম। এই পুজোতে আমাদেরকে যে আনন্দ দান করছে যে সমস্ত লোকগুলো, এই লোকগুলো সারা বছর যে কত কষ্ট করে, কত কষ্ট করে এই কটা দিনের আশায় বসে থাকে এবং এই কটা দিনের উপার্জন দিয়ে তারা সারাটা বছর চালায়। একদম। এই মানুষগুলো কিন্তু যখন শরতের আকাশে সেই মেঘটা দেখতে পায়, আবার সেই গিয়ে কাঠামোতে মাটি দেয়, আবার রং দেয়, আবার আনন্দে মেতে ওঠে এবং আমাদেরকে আনন্দ তো দেয়ই। একদম একদম একদম। সেই কবি জ্যোতিরেন্দ্রনাথ মৈত্রের ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। আরে বাপরে বাপ, দারুণ দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। বাড়ি ভাড়া বাকি কয় মাস,
তবু রুগ্ন ক্লান্ত দেহটুকু ঘিরে অত্যাশ্চর্য আবরণ নিয়ে ঘোরে তালি দেওয়া অস্তিত্বের সামগ্রী সংগ্রহে অভিরাম পাল। লগ্নজয়ী কন্যা তার, স্ত্রীও থোকে শ্বাসরোগে, রেশন আনার করি বাড়ন্ত সংসারে। বাঁচবার অধিকার ধার করে কয়েকদিন চলে, তারপর অনিবার্য শেষ হয়ে যাওয়া। এই তো সেদিন ছোট ভাই মারা গেল গুলি খেয়ে রাস্তার মোড়ে। ওদিকে অনেক রাত্রে ফেরে একদা সুন্দরী তার বোন তনিমাকে চেনে সব পাড়ার মস্তান। অত্যন্ত পঙ্কিল ঘৃণ্য জীবনের ফেনপুঞ্জ পণ্য দেহ ঘিরে অবিরাম ঘূর্ণাবর্ত রচে। ইতিমধ্যে আকাশ কি ফর্সা হয়ে ওঠে, নীল নীল আকাশের গায়ে লাগে কাশফুল মেঘ। ছোট ছোট সারি সারি আশ্বিনের বাৎসরিক সমারোহ ভেসে ওঠে চোখে। ঢাকিরা বায়না নেয়, স্কুলের উৎকৃত ছেলে মেয়েদের শির দাঁড়াবে ছুটি শিরশিরিয়ে ওঠে। খেলা খেলা অন্ধকারে আলো, ভাঙা দালানের কোণে, উঠোনের ঘাস ওঠা বুকে। স্টেশন, ট্রেনের বাঁশি, পোড়া কয়লার ধোঁয়া গন্ধ, আর হঠাৎ দূরের দেশ, পাহাড়ের বাঁকে ঘুরে পদ্মবিল। এইসব চালচিত্র নিয়ে গহনার নৌকা করে প্রতিমারা পিতৃগৃহে আসে। দ্রুত টোকা পড়ে যায় ভাঙা দরজায়। সামন্ত বাড়ির পেয়াদাটা পায়না নিয়ে আসে। মোটা থাম পূজার দালান ভুলে গেল, আজকাল পরশুর কথা ভুলে গেল। অনশন, অর্থাসন, বিরোধ, বিদ্রোহ আর মিছিলের সং সব ভুলে গিয়ে আসে আশ্বিনের সোনার সকাল। ডাকসাজ প্রতিমায় রং দেয় অভিরাম পাল। ওফ, অসাধারণ। মানে যেমন কবিতা তেমন আপনার আবৃত্তি, মানে ভাবনার বাইরে একদম দারুণ দারুণ দারুণ। আমি তো বিভোর হয়ে শুনছিলাম। দিদি, সেই সঙ্গে আমার ছোট্ট করে যেটা জানার, আপনি তো একজন সংসারী মানুষ এবং সাংসারিক চাপ তো আপনার অনেকই আছে, তারপরেও শিল্প সাধনা করা যায় বা কিভাবে করা যায়? নিশ্চয়ই করা যায়, যদি ইচ্ছে থাকে তো নিশ্চয়ই। সময় তো নিজেকেই করতে হবে না, যদি ভালোবাসা থাকে। একদম সংসারটাকে যেমন ভালোবেসে করছি, ঠিক তেমনি এই জিনিসটাও আমার আরেকটা ভালোবাসার জিনিস। এর জন্য সময়টা আমাকেই বার করতে হবে এবং সেটা করছি, এর মধ্যেও করছি। তার মানে করা যায় যদি তার সেই ইচ্ছা শক্তিটা থাকে। নিশ্চয়ই, 100বার। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। মানে আজকে অনিমাদিকে পেয়ে আমাদের এই অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল। এবং শুধু তাই নয়, আপনারা কিন্তু এটাও জানতে পারলেন যে যদি আমাদের মনোবল থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে কিন্তু আমরা চাইলেই সংসার জীবনকে সামলেও আমরা কিন্তু শিল্প সাধনা করা যায় এবং করতে পারি। অবশ্যই আমরা যদি চাই তবেই কিন্তু করতে পারি। সত্যি এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে আসতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।